আচ্ছা, তোমাদের কি জানা আছে কারক কাকে বলে? কারকের শ্রেণী বিভাগ এবং বিভক্তি কাকে বলে? কারক এবং বিভক্তির মধ্যে কি সম্পর্ক রয়েছে? শুধু তাই নয়, অকারক পদ কাকে বলে, তাদের শ্রেণী বিভাগ এবং অনুসর্গ কি জানা নেই, তাই তো? ঠিক আছে, আজকে আমি সেই নিয়েই কথা বলতে চলেছি। আমি তোমাদের সঙ্গে সায়ক, রান্টু মোড়ের বাংলার শিক্ষক। তোমরা আজকে আমার ক্লাসের মধ্যে জেনে নিতে চলেছ কারক, অকারক, বিভক্তি এবং অনুসর্গ বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম ধারণা। আজকের ক্লাস শুরু করছি। শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ক্লাসটা মন দিয়ে সম্পূর্ণভাবে দেখো। তারপরে ক্লাসটি ভালো লাগলে তবে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তার আগে ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আজকের ক্লাস মূলত কারক, কারক তার শ্রেণীবিভাগ এবং অকারক পদ, বিভক্তি এবং অনুসর্গ নিয়ে আমি কথা বলবো। ক্লাস সপ্তম এবং দশম। কেন বলে রাখলাম, সপ্তম শ্রেণীর মধ্যে কারক, বিভক্তি, অনুসর্গ যেভাবে রয়েছে, একই রকম ভাবে দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক সেই ব্যাকরণ বইয়ে কিন্তু কারক বিভক্তি রয়েছে। তাই দুটো ক্লাসের সুবিধা হবে, একসাথে আমি কারক বিভক্তিটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। তো শুরু করা যাক। তাহলে আমি তোমাদের আজকে কারক, অকারক, বিভক্তি এবং অনুসর্গ বিষয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কারক নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের সবার আগে জেনে রাখা দরকার যে কারক কাকে বলে। অনেকে হয়তো ভাবছে, হ্যাঁ, আমাদের পাড়ার একজন কারক পরিবারের কাকু রয়েছে, তাকে ডেকে আনতে হবে তবে কারক শেখা যাবে, তাই না? না, কারক বলতে আমরা ব্যাকরণের ভাষায় যেটা বুঝে থাকি, পাণিনির একটা সংজ্ঞা রয়েছে খুব সুন্দর, অষ্টাধ্যায়ী বইয়েতে তিনি লিখেছেন। সকলেই প্রায় পাণিনির নাম শুনেছ, বিশিষ্ট সংস্কৃত ভাষাচার্য যিনি পাণিনি। তিনি বলছেন একটা কথা, ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম মানে কি? ক্রিয়ান্বয়ী, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে দিই তাহলে ক্রিয়া যুক্ত অন্বয়ী। ক্রিয়া মানে একটা বাক্যে যার দ্বারা কোনো কিছু কাজ করা হয় তাকে বলা হয় ক্রিয়াপদ। আর অন্বয়ী শব্দের অর্থ কি না? সম্পর্ক। অন্বয়ী শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ অন্বয়, অন্বয় স্থাপন করে, সেই হচ্ছে অন্বয়ী। সুতরাং এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা বুঝতে পারছি যে ক্রিয়াপদের সঙ্গে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর সঙ্গে যে সম্পর্ক সেটাই তাহলে কারক। এখন বিষয়টা হচ্ছে যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য যে পদগুলো রয়েছে সেটাই যদি কারক হয়ে থাকে, তাহলে আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসে যে একটি বাক্যে পদ কাকে বলে? পদ কাকে বলে? এই পদ বিষয়টাকে নিয়ে আসার জন্যই কিন্তু আবার বিভক্তি চলে আসছে। যে কোনো একটা শব্দ আমরা যদি বলে থাকি, যেমন খাই, এটা একটা ক্রিয়াপদ। আবার যদি বলি আমি, এটা একটা শব্দ। যে কোনো পাহাড় পর্বত থেকে শুরু করে যে কোনো আমরা যদি বলে থাকি, এক একটা শব্দ যখন আমরা উচ্চারণ করছি সেগুলোকে সিঙ্গেল হিসাবে, সেগুলো তখন আমরা কিন্তু শব্দ হিসাবে পেয়ে যাচ্ছি। কিন্তু যখনই আমরা সেগুলো কোনো বাক্যে ব্যবহার করছি তখনই কিন্তু হয়ে যাচ্ছে সেটা পদ। কেন হয়ে যাচ্ছে না? বাক্যে যখনই আমরা ব্যবহার করছি সেই শব্দগুলোকে, তার সঙ্গে যে জিনিসটা যুক্ত হয়ে যাচ্ছে সেটা হলো বিভক্তি।
আশা করি কিছুটা ধারণা করা গেছে যে কারকের সঙ্গে কেন এই বিভক্তি বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে। কারণ বিভক্তি ছাড়া কখনো পদ গঠিত হয় না, পদ কখনো সম্ভব হয় না, এবং পদ ছাড়া কখনো কারক নির্ণয় করা যাবে না। কেন না, একটি পদ কিন্তু একটি নয়, সরি, কতকগুলি পদ নিয়ে কিন্তু একটি বাক্য গঠিত হয়। অর্থাৎ বাক্যের মধ্যে থাকা যে শব্দগুলো, সেই শব্দগুলোকেই কিন্তু পদ বলা হয়। আশা করি বোঝা গেছে। এবারে আমরা সরাসরি চলে যাব কারকে, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমি কথা বললাম যে ক্রিয়ান্বয়ী কারকম। অষ্টাধ্যায়ী গ্রন্থে পাণিনি লিখছেন ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদের যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কারক। তাহলে একটা বাক্য লিখে সেটা দ্বারা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমার মনে হয় সেটা বুঝতে আরো সুবিধা হবে। যেমন আমি একটা বাক্য লিখলাম, আমাদের সচরাচর মানে কোনো কিছু হলেই এই বাক্যটা আমরা ব্যবহার করি। বাক্য কাকে বলে, বাক্যের সংজ্ঞা লিখলাম, সেই সংজ্ঞা লেখার পরে আমরা একটা উদাহরণ দিচ্ছি, আমি ভাত খাই, আমি স্কুলে যাই। এগুলো আমাদের কাছে কমন বাক্য, তাই সেই কমন বাক্য নিয়েই আমি বিষয়টাকে একটু বোঝাই। যেমন আমি আমি ভাত খাই, তাহলে আমি প্রথমেই বলেছি ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক। সুতরাং খাই এই যে পদটা, এই পদটা হলো ক্রিয়াপদ। খাই যে পদটা, এটা হলো ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদ ছাড়াও এই বাক্যে যে দুটো পদ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা হলো আমি আর একটা হলো ভাত। সুতরাং আমির সঙ্গে এই ক্রিয়ার একটা অন্বয় স্থাপন হচ্ছে, এবং ভাতের সঙ্গেও কিন্তু এই ক্রিয়ার একটা অন্বয় স্থাপন হচ্ছে, তবেই হচ্ছে কিন্তু কারক। এখন কি করে বুঝবো আমির সঙ্গে খায়ের কি সম্পর্ক হচ্ছে বা ভাতের সঙ্গে খায়ের কি সম্পর্ক হচ্ছে? তাহলে আমাকে বুঝতে হবে আমিটা কোন পদ আর ভাতটা কোন পদ। আমি খাচ্ছি, তার মানেটা কি? আমি হলাম এখানে কর্তা। যে নিজে কাজ করে সে কিন্তু কর্তার আসনে বসে থাকে। আশা করি পদ পরিচয় যে পড়ে এসেছো, বা পড়া না হলে পরবর্তী আমার ক্লাসগুলোতে পদ পরিচয় সম্পর্কেও আমি ধারণা দিয়ে দেব। যে আমি অর্থাৎ আমি খাই, অর্থাৎ যে নিজে কোনো কাজ করে সে কিন্তু কর্তা। কর্তা সবসময় নিজে কাজ করে, তবে তাই নয়, আবার কাউকে দিয়ে কাজ করায়ও। সেক্ষেত্রে ভাগ হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা। যাই হোক, কর্তা কাজ করে, সুতরাং আমি খাই মানে আমি খাচ্ছি, আমি এখানে কর্তা। সুতরাং আমির সঙ্গে খায়ের যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃ সম্পর্ক, কারণ কর্তা থেকে কর্তৃ শব্দটা নিষ্পন্ন হয়েছে। সুতরাং আমি খাই মানে কর্তা খাচ্ছে, সুতরাং এখানে কর্তৃকারক হবে। আবার কি খাই? ভাত খাই। সুতরাং ভাতটা কি? কর্তা যে কাজটা সম্পন্ন করে সেটাকে বলা হয় কর্ম। সুতরাং আমরা জানতে পারছি কি ভাত খাই, কি খাই? ভাত খাই। সুতরাং ভাতের সঙ্গে খায়ের যে সম্পর্ক হচ্ছে সেটা কর্মের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হচ্ছে। আশা করি ন্যূনতম ধারণাটা বোঝা গেছে। এবারে আমি তোমাদের সামনে কারকের একেবারে শ্রেণীবিভাগ সহ প্রত্যেকটা কারক ধরে ধরে আমি বুঝিয়ে দেব। তোমরা সুন্দর করে প্রত্যেকটা কারক বুঝতে থাকবে, এবং তারপরেই আমি কিন্তু অকারক পদ, বিভক্তি এবং অনুসর্গ সবটাই আমি বুঝিয়ে দিচ্ছি। কারক বিষয়টাই কারক বিষয়টা কি, কারক বিষয়টা সম্পর্কে ন্যূনতম একটা ধারণা পাওয়া গেল। এবারে কারক, প্রত্যেকটা কারক আমি ধরে ধরে বুঝিয়ে দেব। কারককে কয় ভাগে ভাগ করা হয় এটা আগে আমাদেরকে জানতে হবে। কারককে মূলত 6টি ভাগে ভাগ করা হয়। কারকের 6টি ভাগ কি কি?
প্রথমে আসছে কর্তৃকারক। আশা করি বুঝতে পারছো পরের কারকটা কি হবে। কর্মকারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক এবং শেষেরটা হলো অধিকরণ কারক। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এই হচ্ছে কারকের ছটা ভাগ। অবশ্যই আমরা কিন্তু বাংলা ব্যাকরণের কারক সম্বন্ধে আলোচনা করছি, কোন রকম ভাবে সংস্কৃত কিন্তু নয়। কেন বললাম? ক্লাস 7 সপ্তম শ্রেণী তোমাদের কিন্তু সংস্কৃত সাবজেক্ট রয়েছে, সেই সংস্কৃতেও কিন্তু এই কারক বিভক্তি রয়েছে, তার সঙ্গে গুলিয়ে ফেলো না। সংস্কৃতের কারক কিছুটা আলাদা এবং বাংলার কারক কিছুটা আলাদা। তাই বারবার আমি বলে রাখছি, বাংলার কারককে 6টি ভাগে ভাগ করা হচ্ছে। এই 6টি ভাগ হলো কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক এবং অধিকরণ কারক। এখন কারকের শ্রেণী বিভাগগুলো আমরা জেনে নিলাম, প্রত্যেকটা কারক সম্পর্কে এবারে আমাদেরকে জেনে নিতে হবে। প্রথমেই আমরা যেটা জানবো কর্তৃকারক নিয়ে। কর্তৃকারক কাকে বলে, সেই কর্তৃকারকের সঙ্গে বিভক্তি কিভাবে সম্পর্কযুক্ত হচ্ছে, সেই সবকিছু নিয়ে আমরা এবারে জেনে নেব এবং উদাহরণ সহ। যে কোনো একটা বাক্য আমরা যদি বলি, রাজা বস্ত্র দান করছেন, রাজা বস্ত্র দান করছেন, এখানে ক্রিয়াপদ আমি বারবার বলেছিলাম কি না, কারক কিন্তু নির্ণয় হবে ক্রিয়াপদকে সামনে রেখে। ক্রিয়াপদ ব্যতীত কোনো কারক নির্ণয় হয় না, সেটা অকারক পদ হয়ে যায়, সেটাও আমরা জানবো একটু পরে। তাহলে রাজা বস্ত্র দান করছেন, এখানে করছেন আশা করি বোঝা যাচ্ছে, এই করছেনটা হলো ক্রিয়াপদ। এই করছেনটা হলো ক্রিয়াপদ, সুতরাং এই ক্রিয়াপদের সঙ্গে বাদবাকি যে পদগুলো রয়েছে রাজা বা বস্ত্র, এই পদগুলোর কিন্তু কারক নির্ণয় হবে। তাহলে করছেন, এই করছেনকে প্রশ্ন করতে হবে কে করছেন। এই প্রশ্ন যখন কে হবে, কে দ্বারা যখন প্রশ্ন করা যাবে এই ক্রিয়াপদকে, তখন কিন্তু কর্তৃ সম্বন্ধ হবে। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলেই কিন্তু সেটা কর্তৃ সম্বন্ধ হবে, এটা একেবারে বুঝবার সুবিধার্থে। তবে আমরা সংজ্ঞার ভাষায় লিখব যে বাক্যের যে ক্রিয়াপদ করছেন, এই করছেনের সঙ্গে কর্তার যে সম্পর্ক বা অন্যয়, সেটাই হলো কর্তৃকারক। সুতরাং রাজা, এই রাজাকে যদি আমরা বলি, রাজার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তৈরি হচ্ছে, এটা মূলত কর্তৃ সম্পর্ক। যদি আমরা এই প্রশ্নের নিরিখেও যদি আমরা দেখি যে করছেন কে করছেন, রাজা করছেন, সুতরাং যে নিজে কাজ করে সে কর্তা। তাহলে আমরা বুঝতে পারলাম কে করছেন, রাজা করছেন, সুতরাং রাজা হলো এখানে কর্তা। রাজার সঙ্গে ক্রিয়াপদ করছেনের যে সম্পর্ক, সেটাই হলো কর্তৃকারক। ক্লিয়ার? কর্মকারকটা আমরা এখানেই বুঝে নিই। কর্মকারক, এই বাক্য থেকেই আমরা কিন্তু কর্মকারকটাও বুঝে যাব। কিরকম? বস্ত্র, কর্মকারকের ক্ষেত্রে আমাদেরকে একটু জানতে হবে যে
কর্মকারক নির্ণয় যে করব সেটা কিভাবে আমরা করব? কর্তৃকারকে তো আমরা বললাম যে কে দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে সেটা কর্তৃকারক হয়ে যাবে। তাহলে কর্মকারকের ক্ষেত্রেও একটা কোটেশন মার্ক বা জিজ্ঞাসার চিহ্ন থাকা দরকার, সেটা হলো কি। কে দ্বারা প্রশ্ন করলে, একটা ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যখন কর্তৃকারক হয়, তেমনি একটা ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করলে তখন সেটা হয়ে যায় কর্মকারক বা কর্ম সম্বন্ধ। সুতরাং করছেন, কে করছেন? রাজা করছেন, রাজা হয়ে গেল কর্তৃকারক। করছেন, রাজা করছেন, কিন্তু কি করছেন রাজা? রাজা বস্ত্র দান করছেন। বোঝা গেল? তাহলে দান করছেনটা একসাথে তোমরা করতে পারো, একটা বেশ সুন্দর সুগচ্ছিত একটা শব্দবন্ধ তৈরি হবে। সুতরাং কি দান করছেন? না বস্ত্র দান করছেন। সুতরাং এখানে বস্ত্রটা হয়ে যাবে কর্মকারক, বা বস্ত্রের সঙ্গে এই করছেন, দান করছেন, এই দান করার যে সম্পর্ক সেটা হয়ে গেল কর্ম সম্পর্ক। তাই এই বস্ত্রটা হয়ে গেল কর্মকারক। বোঝাতে পারলাম? এবারে আমরা জেনে নেব পরবর্তী যে কারক অর্থাৎ করণ কারক সম্পর্কে। কর্তৃকারক আমরা বুঝলাম, কর্মকারক আমরা বুঝলাম। এবারে আমরা বুঝে নেব করণ কারক কাকে বলে এবং তার উদাহরণ। করণ কারক, করণ, করণ শব্দের অর্থ হলো দ্বারা, অর্থাৎ কিসের দ্বারা? দ্বারা বা দিয়া, অর্থাৎ যেমন ধরো, ঠিক এখানে প্রশ্ন কিরকম হবে, করণ কারক কাকে বলে বা তার উদাহরণ আমরা যদি ভাবি বা দেখি, যে কোনো একটা বাক্য, সেই বাক্যে ক্রিয়াপদ থাকবে, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা বা কি দিয়া, বা কিসের দ্বারা বা কি দিয়া, এই ধরনের যখন আমরা প্রশ্ন করতে পারবো তখন সেটা হয়ে যাবে কিন্তু করণ কারক। যেমন ধরো আমি সুজি খাচ্ছি, সুজিটা তো আর হাতে করে খাবো না, নিশ্চয়ই চামচ দিয়ে খাবো। সুতরাং সুজি খাচ্ছি, সুজিটা আমি কি দিয়ে খাচ্ছি? চামচ দিয়ে খাচ্ছি। এই চামচটা হয়ে যাবে কিন্তু করণ কারক। সুতরাং এর সংজ্ঞা কি লিখবে? যখন বাক্যের ক্রিয়াপদকে যখন বাক্যের ক্রিয়াপদকে দ্বারা, দিয়া, প্রশ্ন করবে, তার যে উত্তর বেরাচ্ছে দ্বারা দিয়া, অর্থাৎ কিসের দ্বারা, কি দিয়া, এর যে অ্যান্সার বেরাচ্ছে সেই পদটার সংজ্ঞা, অর্থাৎ যে পদটাকে আমরা প্রশ্ন করছি, যেমন চামচ দিয়া, চুল আঁচড়াচ্ছি কি দিয়া? চিরুনি দিয়া, চিরুনি দিয়া। সুতরাং চামচ, চিরুনি এগুলো হয়ে যাবে করণ কারক। অর্থাৎ এই পদগুলোর সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটা করণ সম্পর্ক, তাই এটা হয়ে গেল করণ কারক। এই যে কারক বিভক্তি একেবারে সহজ যদি তোমরা বুঝে যাও, কিচ্ছু নেই কারক বিভক্তির মধ্যে, কিন্তু এই সাধারণ বেসিক জিনিসটাই যদি তোমরা মন দিয়ে বুঝতে না পারো, এটাই হয়ে যায় পরীক্ষার খাতায় সব থেকে কঠিন বিষয়। সমাস এবং কারক, স্টুডেন্টরা অনেকে ভয় পায় এই সমাস এবং কারক, কারক বিভক্তি নিয়ে, কিন্তু আমার মতে বলে সমাস কারক একেবারেই সহজ।
বোঝাটা শুধু তোমাদের নিজেদের কাছে, ফ্রি মাইন্ডে বুঝবে, একেবারে সহজ সরল ভাবে বুঝবে, দেখবে ইজিলি বুঝতে পেরে যাবে। আচ্ছা, আমরা এখন কথা বললাম বা আলোচনা করলাম কর্তৃকারক, কর্মকারক এবং করণ কারক নিয়ে। এর পরের যে কারক সেটা আমরা নিমিত্ত কারক নিয়ে আলোচনা করব। নিমিত্ত, হয়তো আমি যখন ভাগগুলো বলেছিলাম তার সঙ্গে হয়তো যা আলোচনা করছি তার একটু আগুপুচু হতে পারে। হয়তো নিমিত্তর আগে আমি অপাদান বলেছিলাম, অপাদানের পরে হয়তো নিমিত্ত বলেছিলাম, ওটা কোনো ম্যাটার করে না। নিমিত্ত কারকটা তোমরা ভালো করে বুঝে নাও। নিমিত্ত, নিমিত্ত শব্দের অর্থ কি? নিমিত্ত শব্দের অর্থই হলো জন্য। জন্য তার মানে সহজ ভাবেই বোঝা যাচ্ছে যে কোনো কিছুর জন্য, কারোর জন্য, কিসের জন্য। যখন জন্য, এই জন্য যখন একটা প্রশ্নবোধক থাকবে যে আমি আমি কলকাতা যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সুতরাং যখন আমি ক্রিয়াপদকে কেন, কিসের জন্য যখন আমি প্রশ্ন করছি তখনই হয়ে যাচ্ছে সেটা নিমিত্ত কারক। সুতরাং নিমিত্ত শব্দের অর্থ হচ্ছে জন্য। যেমন জলকে যাই, জলকে কিসের জন্য যাচ্ছি? জলে কি সেখানে হাউডুবু খেতে যাচ্ছি না? হয়তো যেতেও পারি, যদি সেটাও হয় সেটাও তো কোনো কারণে যাচ্ছি। সুতরাং নিমিত্ত কারক মানে এখানে কোনো একটা কারণ বোঝাতে হবে। কারণ কোনো কিছুই কারণ ছাড়া হয় না, তাই নিমিত্ত কারক সবসময় কারণটাকে খোঁজে। জলকে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? জল আনতে যাচ্ছি, জলের আমার প্রয়োজন, তাই এখানে জলটা কিন্তু আমার কারণ হিসাবে কাজ করছে। কারণ জলটা ছাড়া আমি খেতে পারবো না, আমার তৃষ্ণা নিবারণ হবে না। সুতরাং জলকে যাচ্ছি কিসের জন্য? জল আনার জন্য যাচ্ছি। যেমন খাবার খাচ্ছি কিসের জন্য? খিদের জন্য, খিদে পেয়েছে তাই খাবার খাচ্ছি। সুতরাং কোনো বাক্যে ক্রিয়াপদকে যখন আমরা কেন, কিসের জন্য, যখন আমরা এই ধরনের প্রশ্ন তৈরি করব তখন কিন্তু তার যে অ্যান্সার, যে পদটা দ্বারা আমরা অ্যান্সারটা সমাধান করতে পারবো, উত্তরটার সমাধান করতে পারবো, সেটাই হবে নিমিত্ত। সুতরাং নিমিত্ত শব্দের অর্থই যেমন জন্য, তাই এই নিমিত্ত কারক নির্ণয় করতে গেলে আমাদেরকে কিন্তু কোনো একটা কারণ খুঁজতে হবে। উদাহরণস্বরূপ আমরা বলতেই পারি যে শীতের জন্য, শীতের জন্য পোশাক নিতে হবে। শীতের জন্য পোশাক নিতে হবে, সামনেই তো শীতকাল এসে যাচ্ছে, বর্ষাকাল শেষ হয়ে গিয়েছে যদিও বা, এবারে শরৎকাল আসছে, তারপরেই শীতকাল এসে যাচ্ছে। সুতরাং শীতের জন্য কিন্তু পোশাক আশাক সব কিন্তু বার করে রাখবে আগে থেকে সবাই, শীতের যে পোশাক আশাক। যাই হোক, শীতের জন্য পোশাক নিতে হবে, তাহলে পোশাক তো নিতে হবে, কি নিতে হবে? এই পোশাকটা কর্মকারক। আমি ইতিপূর্বেই বলে গিয়েছি পোশাক অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করবে, নিতে হবে। এটা আশা করি ক্রিয়াপদ তোমরা বুঝতে পারছো। নেওয়া, নিচ্ছি আমরা, এটা ক্রিয়াপদ। এবং কি নিচ্ছি? পোশাক নিচ্ছি। বোঝা গেল কারা নেব? আমরা নেব, আমাদেরকে নিতে হবে। সুতরাং এটা যা হোক উজ্জ আছে। যখন আমরা কর্তার শ্রেণী বিভাগ আমরা যখন করব সেখানে উজ্জ কর্তা একটা থাকবে, এখানে এই কর্তার জায়গাটা উজ্জ আছে, তাই এটা ক্রস দিয়ে রাখলাম। যাই হোক, কি নেব? পোশাক নেব। সুতরাং এই পোশাকটা হলো কর্মকারক, নিতে হবে এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে যেই উদাহরণটা আমি দিয়েছিলাম যে শীতের জন্য, শীতের জন্য পোশাক নিতে হবে, শীতের জন্য পোশাক নিতে হবে। তাহলে শীতের জন্য পোশাক নিতে হবে, পোশাকটা আমি বুঝিয়ে দিয়েছি যে পোশাকটা হলো কর্মকারক। কারণ এই যে নিতে হবে, আমি যে কথাটা বললাম শেষের এই যে পদটা, এটা ক্রিয়াপদ। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তাহলে পোশাক,
পোশাকটা হচ্ছে কি নিতে হবে, কি দ্বারা প্রশ্ন করছে, আমি ইতিপূর্বেই বলে এসেছি এটা কর্ম। সুতরাং এই যে কর্ম সম্বন্ধ হচ্ছে, এটা কর্ম কারক হয়ে গেল। এবারে নিমিত্ত কারক, আমার যে এই মুহূর্তে বোঝানোর বিষয় সেটা হলো নিমিত্ত কারক। তাহলে এই নিমিত্তটা কি? নিমিত্ত আমি ইতিপূর্বেই বলে এসেছি, কোনো কিছুর জন্য বা কোনো কিছুর কারণে যখন কোনো কাজ হচ্ছে বা কিছু নিচ্ছি বা কিছু করছি, তখন সেটাই হবে কিন্তু নিমিত্ত। অর্থাৎ কারণ ছাড়া কোনো কিছু হয় না, তাই সেই যে কারণের জন্য আমরা করছি সেই কারণটাই কিন্তু নিমিত্ত। যেমন শীতের জন্য, শীতের কারণে, তাই এই শীতটা হয়ে যাবে নিমিত্ত কারক। কারণ শীতের জন্য বা শীতের কারণে আমাদেরকে পোশাকগুলো নিতে হবে। শীত এসে গিয়েছে, তাই শীতের জন্য আমরা পোশাক নেব। সুতরাং এখানে শীতটা হয়ে গেল নিমিত্ত। আর এই যে জন্য একটা শব্দ এখানে অ্যাড করা হয়েছে, এই জন্যটা কিন্তু অনুসর্গ। এই জন্যটা হলো অনুসর্গ। অনুসর্গ যখন আমি পড়াবো, অনুসর্গ বিষয়টা আমি আরো ডিটেলসে বলে দেবো, জন্য কি ধরনের অনুসর্গ, এই সমস্ত কিছু আমি অনুসর্গের পর্যায়ে বলে দেব। যাই হোক, এখানে যে রয়েছে এটা অনুসর্গ। কারক বিভক্তির মধ্যে অনুসর্গটাও কিন্তু একটি অবিচ্ছেদ্য অংশ। অনুসর্গ ছাড়া আমরা কিন্তু কারক বিভক্তি ঠিকঠাক ভাবে নির্ণয় করতে পারি না, কারণ সব কারকে যে বিভক্তিই শুধুমাত্র থাকবে তা কিন্তু নয়। কোনো কোনো কারকে আমরা কিন্তু অনুসর্গও দেখতে পাই, যেমন নিমিত্ত কারকে যেমন আমরা দেখতে পেলাম, হ্যাঁ, একই রকম ভাবে আমরা কিন্তু অপাদান কারকেও দেখতে পাবো, অনুসর্গ যোগে কারক তৈরি হচ্ছে। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে নিমিত্ত কারক কি এবং এই নিমিত্ত কারকের যে গঠনগত দিক সেটাও আমি কিন্তু বোঝাতে পারলাম। এবারে আমরা চলে যাব অপাদান কারকে। কি এই অপাদান? অপাদান একেবারে সিম্পল, কিচ্ছু না। বাঁশটি ঘাটাল ছাড়লো, বাঁশটি ঘাটাল ছাড়লো। ঘাটাল ছাড়লো মানে ঘাটাল ছাড়লো মানে বাসটা ঘাটালে পৌঁছালো না। ঘাটাল ছাড়লো মানে বাসটা ঘাটাল থেকে ছাড়লো। সুতরাং ঘাটাল ছাড়লো মানে কি বললাম? ঘাটাল থেকে ছাড়লো। অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখানে? যখন কোনো কাজ, ছাড়লোটা হচ্ছে ক্রিয়াপদ, ছাড়লোটা হচ্ছে ক্রিয়াপদ। সুতরাং বোঝা যাচ্ছে যখন কোনো ক্রিয়া বা যখন কোনো কাজ কোনো কিছু থেকে যখন উৎপত্তি হবে, একটা তার উৎস থাকবে, সেই উৎস স্থলটা হচ্ছে অপাদান। বোঝাতে পারলাম? এক কথায় কি, কোনো কিছু থেকে বা কোনো কিছুর উৎস থেকে যখন কোনো কাজ বা ক্রিয়া উৎপত্তি হবে, সেটাই কিন্তু হয়ে যাবে অপাদান। যেমন আলমারি থেকে বইগুলো বার করলাম, কোথা থেকে বার করলাম? আলমারি থেকে বার করলাম। গর্ত থেকে সাপ বেরিয়ে এলো, কোথা থেকে সাপটা বেরিয়ে এলো? গর্ত থেকে বেরিয়ে এলো। এই সমস্ত কিছুই কিন্তু অপাদানের উদাহরণ। গর্ত থেকে, সুতরাং গর্তটা একটা স্থান বোঝাচ্ছে ঠিকই, তার সত্ত্বেও গর্তটা হবে অপাদান, অধিকরণ কিন্তু নয়। কারণ একটু পরেই অধিকরণ কারক বোঝাবো। এই অধিকরণ আর অপাদান, এই দুটো বিষয় কিন্তু ছাত্রছাত্রীরা খুব গুলিয়ে যায়। তাই আমি বারবার বলে দিচ্ছি, অপাদান
অপাদান কারক যখনই নির্ণয় করতে বলবে পরীক্ষায়, তখন কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে অপাদানের ক্ষেত্রে থেকে অনুসর্গ থাকবেই। যদি নাও থাকে, যেমন ঘাটাল, এখানে অনুসর্গ নেই, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে ঘাটাল মানে ঘাটাল থেকে ছাড়লো বাসটা। সুতরাং এখানে এই যে থেকে অনুসর্গটা, এটা কিন্তু উজ্জ আছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। যেমন আমি বললাম যে বসো, বসো মানে কি, আমি কাকে বসতে বলছি? তুমি আমার সামনে আছো, দাঁড়িয়ে আছো, আমি তোমাকে বসতে বলছি। সুতরাং তুমি, এই তুমি সর্বনাম পদটা উজ্জ রেখেছি। তেমনি এখানেও এই থেকে অনুসর্গটা কিন্তু উজ্জ আছে, এটা আমাদেরকে পরীক্ষার সময় বুঝে নিতে হবে। কারণ প্রশ্ন কিন্তু কখনোই আমাদের মনের মতো আসবে না, যেমনটা আমরা চাইছি। তাই বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো প্রশ্ন এলে সেই প্রশ্নটার অ্যান্সার লিখবো, লেখার আগে প্রশ্নটাকে বুঝবো কিভাবে, কি বলতে চেয়েছে। সুতরাং অপাদান যখনই বলতে চাইবে, তখন ভালোভাবে আগে বাক্যটাকে পড়তে হবে, বাক্যটা থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে এখানে কোথাও কোনোভাবে উৎস বোঝাচ্ছে কিনা, সেটাই হবে কিন্তু অপাদান। নেক্সট, অধিকরণ কারক নিয়ে এবারে আমি আলোচনা করছি। অধিকরণ কারক, বারবার বলেছি অপাদান কারক আর অধিকরণ কারক যেন গুলিয়ে না যায়। বিশেষ করে অধিকরণ কারকের স্থানটাই তো বেশিরভাগ আসে। তাহলে স্থান, কাল এবং পাত্র বোঝাই যে পদের দ্বারা একটা স্থানাধিকরণ হয়, হ্যাঁ, কালাধিকরণ হয়, অর্থাৎ সময়কে ডেডিকেট করে, আর একটা পাত্র বোঝাই কোনো একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে, তাকে কিন্তু অধিকরণ কারক বলে। যেমন একটা উদাহরণ দিলাম যে নদীর পাড়ে, নদীর পাড়ে বসে আছি। নদীর পাড়ে বসে আছি, তাহলে প্রশ্ন হচ্ছে বসে আছি এটা ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব বিভিন্ন ভাবে। কোথায় বসে আছি, এক, কে বসে আছি সেটা আর বলছি না, উজ্জ্বকর্তা আমি বসে আছি, যেহেতু আছি উত্তম পুরুষে, কিন্তু আছি, আমি আছি উত্তম পুরুষে বোঝাচ্ছে। কে, আমি, সুতরাং আমি উজ্জ্বকর্তা। বসে আছি এটা ক্রিয়াপদ, এটা ক্রিয়াপদ। কোথায় বসে আছি, নদীর পাড়ে বসে আছি, এই যে স্থান বোঝাচ্ছে, এটাই হয়ে যাবে অধিকরণ, এটাই হয়ে যাবে অধিকরণ। বোঝাতে পারলাম? 5 বছর ধরে বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন, একটা সময়ের ব্যবধান বোঝাচ্ছে, এটাও হবে কিন্তু অধিকরণ কারক। কিংবা বললাম যে সন্ধ্যা 6টার সময় পড়তে বসবো, এই যে একটা কাল নির্দেশ করে দিচ্ছি সন্ধ্যা 6টার সময়, এটাও অধিকরণ কারক। সুতরাং স্থান কাল বোঝাবে যে পদের দ্বারা, সেটাই কিন্তু হবে অধিকরণ কারক। ভুল যেন না হয়, এখানে স্থান বোঝাচ্ছে আমি সে কারণেই বারবার বলেছি অপাদান এবং অধিকরণ এই দুটো পদ যেন গুলিয়ে না যাও। যাই হোক, আমরা কারক নিয়ে আলোচনা করলাম, কারক নিয়ে বুঝলাম, কারক নিয়ে পড়লাম। এবারে বিষয় হচ্ছে কারক পড়লাম, তার মানে অকারক কি নেই? থাকতেই পারে, আছে, থাকতেই পারে মানে কি, আছে। সুকর্ম আছে, কুকর্ম নেই, সুতরাং কারক আছে, অকারক নেই। পজিটিভ আছে মানে তো নেগেটিভও থাকবে, সুতরাং কারক আছে মানে অকারকও থাকবে। সত্য আছে যেমন মিথ্যাও আছে তেমন, সুতরাং তার বিপরীতটাও থাকবে। তাহলে অকারক পদ কাকে বলে? অকারক পদ হলো একটি বাক্যে
ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য যে পদগুলো রয়েছে তাদের সরাসরি মিল না থাকাই হচ্ছে অকারক। অর্থাৎ যে সমস্ত পদের তাদের ক্রিয়াপদের সঙ্গে কোনো রকম কোনো কানেকশন নাই, ক্রিয়াপদের দরকারই নাই অকারক পদে। যেমন বললাম যে মাছের ঝোল, মাছের ঝোল উদাহরণটা দেখতে গিয়ে যেন মুখ দিয়ে লালা না পড়ে, কারণ বাঙালি জাতি তো আমরা সকলেই পেটুক, হ্যাঁ, আর মাছে ভাতে বাঙালি তার উপর আবার, তাই মাছের ঝোল যখন বললাম একটু বেশ রসনা তো আসবেই জিভের মধ্যে। যাই হোক, সেই রসনা এখন তোমরা নিবৃত্তি করে রাখো। মাছের ঝোল এই যে বললাম, এই মাছের ঝোলের মধ্যে কিন্তু কোনো ক্রিয়াপদ নেই। আশ্চর্যের বিষয় এটাই, কারক যখন নির্ণয় করছিলাম কারকের ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম যে ক্রিয়াপদ থাকবেই, মাস্ট। কিন্তু অকারক পদে, অকারক পদে ক্রিয়াপদের কোনো দরকার নেই, ক্রিয়াপদের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই ক্রিয়াপদের। বিশেষ্য এবং বিশেষণ যদি থাকে তার সঙ্গে যে সরাসরি সম্পর্ক, বিশেষ্যর সঙ্গে বিশেষণের, বিশেষণের সঙ্গে বিশেষ্যের, এটাই হচ্ছে অকারক পদ, তাদের যে সম্পর্ক। সুতরাং একটি বাক্যে ক্রিয়াপদ যখন থাকবে না, অথবা ক্রিয়াপদ থাকলেও ক্রিয়াপদের সঙ্গে যদি সেই বাক্যের কোনো পদের সরাসরি মিল না থাকে, সেই পদটাই হবে অকারক পদ। যেমন এই যে মাছের ঝোল যদি আমরা বলি, কিসের ঝোল? ঝোল তৈরি করাটা কিন্তু ক্রিয়াপদ, বাট ঝোলটা কিন্তু ক্রিয়াপদ নয়, এটা বুঝতে হবে। তাহলে কিসের ঝোল? মাছের ঝোল, এটা হয়ে যাবে কিন্তু অকারক পদ। এই অকারক পদকে আবার কিন্তু দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সম্বন্ধ পদ, আর একটা হচ্ছে সম্বোধন পদ। একটা সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদ আর একটা সম্বোধন পদ। সম্বন্ধ পদের উদাহরণটা দেখো, আমি বলেই দিয়েছি এখানে মাছের ঝোল, মানে যখন কোনো কিছুর সম্বন্ধে কোনো কথা বলা হয় সেটাই হচ্ছে সম্বন্ধ পদ। যদি আমরা বলি ঝোল, ঝোলের সম্বন্ধে বলা হচ্ছে ঝোলটা কিসের? মাছের, তাই মাছ এখানে কিন্তু অকারক পদ। কি পদ? না সম্বন্ধ পদ। সুতরাং মাছের, মাছের হয়ে গেল সম্বন্ধ পদ। ক্লিয়ার? র বিভক্তি যুক্ত আছে, বিভক্তি একটু পরেই যখন পড়াবো তখন বিভক্তি বিষয়টাও বুঝিয়ে দেব। সুতরাং বোঝা গেল যে মাছের ঝোলের মধ্যে আমরা যে অকারক পদটা পাচ্ছি সেটা হলো সম্বন্ধ পদ। কেন না? ঝোলের সম্বন্ধে বলা হচ্ছে, এই ঝোলের সম্বন্ধে যে বলা হচ্ছে ঝোলটা কিসের? না মাছের, তাই মাছের এখানে কিন্তু সম্বন্ধ পদ। আরেকটা যে পদ রয়েছে সেটা সম্বোধন পদ। এই সম্বোধন পদ কি আমরা একটু জেনে নিই। সম্বোধন পদের মধ্যেও সেম, কোন রকম ক্রিয়াপদের কোনো প্রয়োজন নেই। সুতরাং এখানে মূলত প্রাধান্য পাবে ক্রিয়াপদ ছাড়া যে অন্যান্য পদগুলি রয়েছে, কেননা অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, বারবার বলেছি এটাও অকারক পদ। তাই সম্বোধন পদ কি না, কাউকে বা কোনো ব্যক্তিকে যখন সম্বোধন করে আমরা ডাকবো বা সম্বোধন করব সেটাই হবে সম্বোধন পদ। যেমন বললাম ওহে বালিকে, ওহে বালিকে, তাহলে বালিকে, বালিকাকে আমরা ডাকছি, কি সম্বোধন করে ডাকছি? ওহে। এটা হয়ে গেল কিন্তু সম্বোধন, এটা হয়ে গেল সম্বোধন। হে বন্ধু, হে বন্ধু, রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা কবিতা রয়েছে,
শেষের কবিতা, সেইখানে এই লাইনটা কিন্তু আছে, হে বন্ধু বিদায়। হে বন্ধু, এই হেটা হয়ে যাবে সম্বোধন পদ। কেন না বন্ধুকে ডাকা হচ্ছে হে সম্বোধন করে। সুতরাং যখন আমরা কোনো ব্যক্তিকে বা কাউকে সম্বোধন করে ডাকবো, সেই সম্বোধনের ভাষাগুলো হচ্ছে ও হে, হে, এই রকম ভাবে যখন আমরা সম্বোধন করে ডাকবো তখনই কিন্তু সেটাকে আমরা সম্বোধন পদ বলবো। এই সম্বোধন পদও কিন্তু একটি অকারক পদ। এই পদের সঙ্গেও কিন্তু ক্রিয়াপদের সরাসরি কোনো মিল নেই। ক্রিয়াপদ না থাকলেও কিন্তু এই সম্বোধন পদ এবং সম্বন্ধ পদ দুটোই কিন্তু করা সম্ভব। তাই এই সম্বোধন এবং সম্বন্ধ এই দুটো পদকেই কিন্তু বলা হচ্ছে অকারক পদ। তাহলে আমরা আজকে কারক কাকে বলে, কারকের শ্রেণী বিভাগ, প্রত্যেকটা কারকের উদাহরণ সহ আমরা আলোচনা দেখলাম, এবং অকারক পদ কাকে বলে, অকারকের শ্রেণী বিভাগ এবং তাদের উদাহরণ সহ আমরা আলোচনা দেখলাম। এখনো অনেক উদাহরণ রয়েছে কারক সম্পর্কে, যেগুলো তোমরা অনেকেই একটু ভুলভাল করে দাও। ছোট ছোট কয়েকটা আমি উদাহরণ বলে দিচ্ছি যেগুলো খুব সমস্যার মধ্যে ফেলে দেয়। আমরা গুলিয়ে যাই যে এটা কোন কারক হবে। বিশেষ করে যেমন জল, এই জলটাকে কেন্দ্র করে অনেক ধরনের কারক আসে, আর ছাত্রছাত্রীরা এখানেই ভুল করে দেয়। কিরকম? যেমন একটা উদাহরণ এলো, জল পড়ছে, জল পড়ছে। একটা উদাহরণ এলো, জলকে যাব। একটা উদাহরণ কি বললাম, জল পড়ছে। আর একটা উদাহরণ হলো জলকে যাব। আর একটা উদাহরণ, জলে মাঠঘাট ডুবে গেছে। কয়েকদিনের বৃষ্টির ফলে অনেক জায়গাতেই তো মাঠঘাট ডুবে গেছে, তাই এই উদাহরণটাও দিয়ে দিলাম যে জলে মাঠঘাট ডুবে গেছে। তাহলে কি বললাম, জল পড়ছে, জলকে যাব, জলে মাঠঘাট ডুবে গেছে। আরো একটা উদাহরণ দেওয়া যায়, জলে দাঁড়িয়ে আছি, জলে দাঁড়িয়ে আছি বা জলের মধ্যে দাঁড়িয়ে আছি, জলে দাঁড়িয়ে আছি। প্রত্যেকেই দেখো, জল নিয়ে আমি চারটে বাক্য লিখলাম, আমি জল নিয়ে। জল শব্দটা মাস্ট আছেই চারটে বাক্যে, কিন্তু প্রত্যেকটা বাক্যের জল শব্দটা বা জল পদটা বিভিন্ন ভাবে কিন্তু ব্যাখ্যা করেছি। সুতরাং প্রত্যেকটা বাক্যের যে জল একটাই কারক হবে না, বিভিন্ন ধরনের কারক হবে। কিরকম? জল পড়ছে, আমি প্রথমেই বলেছিলাম যখন কর্তা মানে যখন যে নিজে কাজ করে সে হচ্ছে কর্তা। সুতরাং জল পড়ছে মানে জল নিজে পড়ছে। যখন বৃষ্টি হয় জলকে কিন্তু কেউ ফেলে দেয় না, জল কিন্তু নিজে নিজেই পড়ে। সুতরাং জল এখানে কিন্তু কর্তৃকারক, জল এখানে কিন্তু কর্তৃকারক। ভেবে দেখতে পাচ্ছ, জলও কর্তৃকারক হতে পারে, অবশ্যই হতে পারে। জল এখানে কিন্তু নিজে পড়ছে, জলকে কেউ ফেলে দিচ্ছে না, সুতরাং জল এখানে কর্তৃকারক। জলকে যাব, এই উদাহরণটা আমি কিন্তু বলেইছিলাম এর আগে, জলকে যাব। তাহলে কিসের জন্য যাব? জলের জন্য যাব, জল আনতে যাব। সুতরাং জলের জন্য জলকে যাচ্ছি, তাই জন্য মানে কি? নিমিত্ত কারক। এই বাক্যের জল কিন্তু হয়ে গেল নিমিত্ত। বোঝা গেল? এবং জলে মাঠঘাট ডুবে গিয়েছে, জলে মাঠঘাট ডুবে গিয়েছে, এই জলের যে কারক নির্ণয় হবে সেটা কি না, জলে মাঠঘাট ডুবে গিয়েছে মানে জলের দ্বারা মাঠঘাট ডুবে গিয়েছে। জল এসে মাঠঘাট ডুবিয়ে দিয়েছে, সুতরাং জলের দ্বারা মাঠঘাট ডুবে গিয়েছে।
এইখানে জলের দ্বারা বোঝাচ্ছে, সুতরাং এইখানের জলটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে করণ। কারণ দ্বারা দিয়া এই ধরনের যখন অনুসর্গ যোগে কোনো একটা বাক্য তৈরি হবে, সেখানে কিন্তু করণ কারক আমরা দেখতে পাই। এবং পরিশেষে আরেকটা উদাহরণ দিয়েছি, জলে দাঁড়িয়ে আছি, কোথায়, এই মুহূর্তে আমি জলে দাঁড়িয়ে আছি, সুতরাং জলটা স্থান বোঝাচ্ছে, সুতরাং এটা অধিকরণ কারক, সুতরাং এটা অধিকরণ কারক। তাহলে দেখো বোঝা গেল যে জল নিয়ে আমি 4টে বাক্য লিখলাম, এই 4টে বাক্যের কিন্তু 4টে আলাদা আলাদা কারক তৈরি হচ্ছে। আশা করি কারক এবং অকারক এই দুটো বিষয় তোমাদের ভালোভাবে বোঝা হয়েছে। এই দুটো বিষয় সম্পর্কে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি যতটা পারবো তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি কিন্তু সলভ করার চেষ্টা করব। তাহলে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এতক্ষণ ধরে কারক বিষয় নিয়ে, কারক তার শ্রেণীবিভাগ এবং অকারক তার শ্রেণীবিভাগ এবং উদাহরণ। এখন তোমাদেরকে যে বিষয়টা বলবো একেবারে সংক্ষেপ এবং ছোট্ট এবং সহজ, বিষয়টার মধ্যে কিছুই নেই, সেটা হলো বিভক্তি। কেন বিভক্তি বলবো, তার কারণ বিভক্তি ছাড়া কারক নির্ণয় করা যায় না। যখনই পরীক্ষায় একটা প্রশ্ন আসবে কারক এবং বিভক্তি নির্ণয় করো, তখন কিন্তু ওই বাক্যটার মধ্যে যেই পদটা আন্ডারলাইন করা থাকবে সেটার কারক সহ তার বিভক্তি তোমাকে নির্ণয় করতে হবে। কেন না, বিভক্তি ছাড়া কোনো পদই গঠন হয় না। তাই একটা পদকে যখনই তোমাকে লিখতে হবে তার মধ্যে বিভক্তি থাকবে অবশ্যই। একটা কথা তোমরা বারবার মাথায় ঢুকিয়ে নাও, বিভক্তিহীন কোনো পদ হয় না, বিভক্তিহীন কোনো পদ হয় না। তাহলে এবারে প্রশ্ন করবে যে স্যার তাহলে শূন্য বিভক্তি, এটা তো কোনো বিভক্তি নয়। বিভক্তি নেই বলেই এখানে শূন্য বিভক্তি ব্যবহার করা হয়, বিভক্তি নেই তাই শূন্য বিভক্তি ব্যবহার করা হয়। কিন্তু বিভক্তি ছাড়া কোনো পদ গঠন হতে পারে না। তাহলে এই বিভক্তি কি, বিভক্তি বিষয়টা কি, আমাদেরকে এবারে সেটাই বুঝতে হবে। তাহলে যে কোনো বিভক্তি কোথায় বসে, কোন শব্দের শেষে বসে। একটা শব্দ যেমন আমি লিখলাম আমি, আমি, বা লিখলাম আমাকে, বা লিখলাম আমাকে, আমাকে, এই দুটো শব্দ আমরা বাক্যে ব্যবহার করব। কিরকম ভাবে বাক্যে ব্যবহার করব? এক্ষুনি বলবে যে স্যার এই দুটো শব্দ আবার বাক্যে ব্যবহার করব। হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না, আরো শব্দ অ্যাড করে দিলেই হয়। যেমন আমি, আমাকে, এখনো বুঝলাম না। আসলে এটা নিজেকে লিখলে সব থেকে বেটার হতো, আমি আমাকে লিখলাম কারণ যেহেতু একটা শব্দ আমি তোমাদের সামনে বলে দিয়েছি, আমাকে একটা বললাম, একটা বাক্য তৈরি করলাম জাস্ট, আমি আমাকে এখনো বুঝলাম না। তাহলে এগুলো এতক্ষণ ধরে শব্দ বলছিলাম, এইগুলো এতক্ষণ ধরে শব্দ বলছিলাম। কাকে বলে শব্দ? যখন কোনো বর্ণ বা কোনো ধ্বনি পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। এতক্ষণ ধরে এগুলো শব্দ ছিল, কিন্তু এই শব্দগুলো যখন একটা বাক্যে আমরা জুড়ে দিলাম, যখন একটা বাক্যে আমরা এই শব্দগুলোকে নিয়ে চলে এলাম, সেটাই হয়ে গেল কিন্তু পদ। একটা বাক্যে যখন আমরা নিয়ে এলাম এই শব্দগুলোকে, সেটা হয়ে গেল পদ। যেমন আমি একটা পদ, আমাকে একটা পদ, এখনো একটা পদ, বুঝলাম না, এগুলো প্রত্যেকটাই এক একটা পদ। বোঝা গেছে? সুতরাং
একটা জিনিস ক্লিয়ার, যে পদ গঠন করতে গেলে বিভক্তি অবশ্যই থাকতে হবে। তাহলে বিভক্তির সংজ্ঞা যদি আমরা বলি, একটা ফুলফিল সংজ্ঞা, তাহলে আমরা বলবো যে যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ, তাহলে যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্য গঠনে সাহায্য করে, তাকে বলা হয় বিভক্তি। আমি আরো একবার বোর্ডে লিখে দিচ্ছি সংজ্ঞাটা, প্রত্যেকে নোট ডাউন করে নেবে। যে যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ, যে সমস্ত বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্য গঠনে সাহায্য করে। এবং বাক্য গঠনে সাহায্য করে, তাকে বিভক্তি বলে। সুতরাং একটা বিভক্তি একটা বর্ণ বা বর্ণগুচ্ছ হবে, সেই বর্ণ বা বর্ণগুচ্ছ একটা শব্দের শেষে যুক্ত হবে, যুক্ত হয়ে তাকে পদে পরিণত করবে এবং একটা বাক্য গঠনে সাহায্য করবে, তাকেই কিন্তু আমরা বিভক্তি বলছি। ক্লিয়ার? এই বিভক্তিগুলো আসলে কি কি? এই বিভক্তিগুলো হলো কে, রে, এ, তে, র, এর। কে, রে, এ, তে, র, এর, এগুলো হচ্ছে বিভক্তি। বর্তমানে বাংলা ব্যাকরণে আরো একটা বিভক্তি নতুন করে যুক্ত হয়েছে, সেটা হলো অন্তঃস্থয় বিভক্তি। এটাও কিন্তু কোথাও কোথাও দেখতে পাবে। অন্তঃস্থয় বিভক্তি মূল বিভক্তির মধ্যে যেগুলো পড়ছে কে, রে, এ, তে, র, এর। আমরা কারকের ক্ষেত্রেও কিন্তু, কারক নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিভক্তি দেখতে পাই। আরেকটা একটু বলা জাস্ট ভুল হলো, আরেকটা রয়েছে, সেটা হলো শূন্য বিভক্তি। যখন কোনো পদে আমরা কোনো বিভক্তি পাই না, যেমন কে, রে, এ, তে, র, এর, এই বিভক্তিগুলোর মধ্যে যখন আমরা কোনোটা পাই না, তখন হয়ে যাবে সেটা শূন্য বিভক্তি। ক্লিয়ার? এবারে আমরা যে কোনো কারক নির্ণয়ে বিভক্তি আমরা কিভাবে নির্ণয় করব? যে পরীক্ষায় প্রশ্ন করলো, একটা বাক্য দিয়ে দিল, সেই বাক্যের মধ্যে একটা শব্দের তলায় আন্ডারলাইন করা আছে বা একটা পদের তলায় আন্ডারলাইন করা আছে, বলে দিল যে এই পদটার কারক এবং বিভক্তি নির্ণয় করো। সেটা তোমাদেরকে করতে হবে। কিভাবে নির্ণয় করবে সেটা জাস্ট একটু দেখিয়ে দিই, দেখে নাও। যেমন বালকটি সাইকেল চালাচ্ছে। বালকটি সাইকেল চালাচ্ছে, বালকটির তলায় দাগ দিয়ে দিল। তাহলে চালাচ্ছে এটা ক্রিয়াপদ, বালকটি, কে চালাচ্ছে? বালক। সুতরাং বালক এখানে কর্তা, সুতরাং কর্তৃকারক। তাহলে কর্তৃকারক। এবারে বিভক্তি লিখতে হবে কিভাবে? বালকটি, কে, রে, এ, তে, র, এর, এইগুলো যে রয়েছে এর মধ্যে আমরা কোনোটাই দেখতে পাচ্ছি না, সুতরাং এখানে শূন্য বিভক্তি হবে। তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি, এটি তোমাদেরকে লিখতে হবে। আমরা প্রত্যেকটা কারক নির্ণয়ে কিন্তু আমরা এইভাবেই মূলত কারক এবং তার বিভক্তি নির্ণয় করব। আশা করি বিভক্তি বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। একেবারে সহজ, কিচ্ছু নাই। বিভক্তি কাকে বলে তার সংজ্ঞা নির্ণয় এবং
সেই বিভক্তি কিভাবে একটা পদ গঠন করছে, বা হচ্ছে যে একটি কারক নির্ণয়ের ক্ষেত্রে বিভক্তি কিভাবে তাকে সহযোগিতা করছে, এইগুলোই কিন্তু এই বিভক্তির মধ্যে পড়ছে। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝে কারক এবং অকারক এবং বিভক্তি বিষয়টা আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। তাই কারক থেকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছি। সেই প্রশ্নটা কি? এমন একটি বাক্য তোমাদেরকে গঠন করতে হবে যে বাক্যটার মধ্যে ছটা যে কারক রয়েছে, ছটা কারকের প্রত্যেকটাই যেন থাকে। আমি কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দেখতে চাই। যাই হোক, আজকের যে আমার ক্লাস ছিল ক্লাস 7 এবং 10 জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কারক এবং বিভক্তির যে ক্লাস, এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের লার্ন টু মোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি দাবিয়ে রেখে তোমরা আমাদের পাশে থাকবে আমাদের প্রত্যেকটি নতুন নতুন ভিডিও যাতে করে তোমরা খুব সহজেই পেয়ে যাও।